রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দুরাশার প্রথম পর্বে আমরা দেখেছি যে বিবি সাহেব মানে বদ্রাওনের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী আমাদের গল্পের কথককে একটি শিলাখণ্ডের উপর বসতে নির্দেশ করিয়াছিলেন। তো এই পর্বে আমরা দেখব যে ওনাদের মধ্যে কী কথোপকথন হয়েছিল এবং গল্প আর কত দূর এগিয়েছিল। তো চলুন শুরু করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাশার দ্বিতীয় পর্ব। দেখিলাম রমণীটির আদেশ করিবার ক্ষমতা আছে। আমি তাহার নিকট হইতে সে সিক্ত শৈবালাচ্ছন্ন কঠিন বন্ধুর শিলাখণ্ডতলে আসন গ্রহণের সম্মতি প্রাপ্ত হইয়া এক অভাবনীয় সম্মান লাভ করিলাম। বদ্রাওনের গোলাম কাদের খাঁর পুত্রী নুরুন্নিসা বা মেহেরুন্নিসা বা নূর উম্মুলক আমাকে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে তার অনতি দূরবর্তী অনতি উচ্চ পঙ্কিল আসনে বসিবার অধিকার দিয়াছেন। হোটেল হইতে ম্যাকিনটশ পরিয়া বাহির হইবার সময় এমন সুমহৎ সম্ভাবনা আমার স্বপ্নেরও অগোচর ছিল। হিমালয় বক্ষে শিলাতলে একান্তে দুইটি পান্থ নরনারীর রহস্য আলাপ কাহিনী সহসা সদস্যপূর্ণ কাব্যঞ্চ কাব্যকথার মতো শুনিতে হয়। পাঠকের হৃদয়ের মধ্যে দূরাগত নির্জন গিরিকন্দরের নির্ঝর প্রপাত ধ্বনি এবং কালিদাস রচিত মেঘদূত কুমার সম্ভবের বিচিত্র সঙ্গীত মর্মর জাগ্রত হইয়া উঠিতে থাকে। তথাপি এই কথা সকলকেই স্বীকার করিতে হইবে যে বুট এবং ম্যাকিনটশ পরিয়া ক্যালকাটা রোডের ধারে কর্দমাসনে এক দিনবেশিনী হিন্দুস্থানী রমণীর সহিত একত্রে উপবেশনপূর্বক সম্পূর্ণ আত্মগৌরব অক্ষুণ্ণভাবে অনুভব করিতে পারে এমন নবব্যঙ্গ অতি অল্পই আছে। কিন্তু সেদিন ঘনঘোর বাষ্পে 10 দিক আবৃত ছিল। সংসারের নিকট চক্ষু লজ্জা রাখিবার কোনো বিষয় কোথাও ছিল না। কেবল অনন্ত মেঘরাজ্যের মধ্যে বদ্রাওনের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী এবং আমি, এক নববিকশিত বাঙালি সাহেব, দুইজনে দুইখানি প্রস্তরের ওপর বিশ্বজগতের 2 খণ্ড প্রলয়াবেশের ন্যায় অবশিষ্ট ছিলাম। এই বিশ্ব অদৃশ্য সম্মিলনের পরম পরিহাস কেবল আমাদের অদৃষ্টের গোচর ছিল, কাহারও দৃষ্টিগোচর ছিল না। আমি কহিলাম, বিবি সাহেব, তোমার এ হাল কে করিল? বদ্রাওন কুমারী কপালে করাঘাত করিলেন, কহিলেন, কে আমার সমস্ত করায় তা আমি কি জানি? এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কে সামান্য বাষ্পের মেঘে অন্তরাল করিয়াছে? আমি কোনরূপ দার্শনিক তর্ক না তুলিয়া সমস্ত স্বীকার করিয়া লইলাম। কহিলাম, তা বটে, অদৃষ্টের রহস্য কে জানে, আমরা তো কীট মাত্র। তর্ক তুলিলাম। বিবি সাহেবকে আমি এত সহজে নিষ্কৃতি দিলাম না, কিন্তু আমার ভাষায় কুলাইত না। দারোয়ান এবং বেহারাদের সংসর্গে যেটুকু হিন্দি অভ্যস্ত হইয়াছে তাহাতে ক্যালকাটা রোডের ধারে বসিয়া বদ্রাওনের অথবা অন্য কোনো স্থানের কোনো নবাবপুত্রীর সহিত অদৃষ্টবাদ ও স্বাধীন ইচ্ছাবাদ সম্বন্ধে সুস্পষ্ট আলোচনা করা আমার পক্ষে অসম্ভব হইত। বিবি সাহেব কহিলেন, আমার জীবনের আশ্চর্য কাহিনী অদ্যই পরিসমাপ্ত হইয়াছে, যদি ফরমাইশ করেন তো বলি। আমি শশব্যস্ত হইয়া কইলাম, বিলক্ষণ, ফরমাইশ কিসের? যদি অনুগ্রহ করেন তো শুনিয়া শ্রবণ সার্থক হইবে। কেহ না মনে করেন আমি ঠিক এই কথাগুলি এমনইভাবে হিন্দুস্তানি ভাষায় বলিয়াছিলাম। বলিবার ইচ্ছা ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। বিবি সাহেব যখন কথা কইতেছিলেন, আমার মনে হইতেছিল যেন শিশির স্নাত স্বর্ণশীর্ষ স্নিগ্ধ শ্যামল শস্যক্ষেত্রের ওপর দিয়ে প্রভাতের মন্দ মধুর বায়ু হিল্লোলিত হইয়াও যাইতেছে। তাহার পদে পদে এমন সহজ নম্রতা এবং সৌন্দর্য, এমন বাক্যের অবারিত প্রবাহ, আর আমি অতি সংক্ষেপে খণ্ড খণ্ডভাবে বর্বরের মতো সোজা সোজা উত্তর দিতেছিলাম। ভাষায় সেরূপ সুসম্পন্ন অবিচ্ছিন্ন সহজ সৃষ্টটা আমার কোনো কানে জানা ছিল না। বিবি সাহেবের সহিত কথা কইবার সময় এই প্রথম নিচের আচরণের দীনতা পদে পদে অনুভব করিতে লাগিলাম। তিনি কহিলেন, আমার পিতৃকুলে দিল্লির সম্রাট বংশে রক্ত প্রবাহিত ছিল। সেই কুলগর্ব রক্ষা করিতে গিয়ে আমার উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়া দুঃসাধ্য হইয়াছিল। লখনৌয়ের নবাবের সহিত আমার সম্বন্ধের প্রস্তাব আসিয়াছিল। পিতা ইতস্তত করিতেছিলেন, এমন সময় দাঁতের টোকা কাটা লইয়া সিপাহী লোকের সহিত সরকার বাহাদুরের লড়াই বাঁধিল। কামানের ধোঁয়ায় হিন্দুস্তান অন্ধকার হইয়া গেল। তো আজ এই পর্যন্ত। আমরা দুরাশার পরবর্তী পর্বে শুনতে পাবো যে গোলাম কাদের খাঁর পুত্রী নুরুন্নিসা অথবা মেহেরুন্নিসা কী বলিলেন তার জীবন সম্পর্কে আমাদের গল্পের কথককে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।